সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিবিএস কেবলসের সৌজন্যে প্রসঙ্গ রাজনীতিতে। আজ আপনাদের সাথে আছি আমি সাবিহা নিগ্রত দৃষ্টি। আপনারা যারা নিয়মিত আমাদের এই আয়োজনটি দেখেন তারা নিশ্চয়ই ইতিমধ্যে জেনে গেছেন যে আমরা বরাবরই আলোচনা করে থাকি লোকাল পলিটিক্স নিয়ে। সেক্ষেত্রে আজ আমরা কথা বলবো চাঁদপুর জেলার রাজনীতি নিয়ে। আমাদের সাথে তিনজন আলোচক রয়েছেন, তারা আমাদের সাথে চাঁদপুরের সমস্যা বা চাঁদপুরে তারা কিভাবে আছেন, কি কি হতে পারে, এসব ব্যাপার নিয়ে আমরা কথা বলবো। দর্শক, আপনারাও চাইলে আমাদের সাথে কথা বলতে পারেন, ফোন করতে পারেন। স্ক্রিনে একটি নাম্বার যাচ্ছে, সেই নাম্বারে আপনারা ফোন করে আমাদের সাথে কথা বলতে পারেন। আমরা আলোচনার শুরুতেই সবার সাথে পরিচিত হয়ে নিই। আমাদের সাথে আছেন এম এ ওয়াদুদ, কমান্ডার জেলা মুক্তিযোদ্ধা সংসদ চাঁদপুর, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা। আছেন রহিম বাদশাহ, যুগ্ম সম্পাদক চাঁদপুর প্রেস ক্লাব, ভারপ্রাপ্ত সম্পাদক দৈনিক চাঁদপুর প্রবাহ। এবং আছেন ডাক্তার হারুনুর রশিদ সাগর, সভাপতি বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন বিএমএ চাঁদপুর। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। যেমনটি বলছিলাম যে আমরা আসলে লোকাল পলিটিক্স নিয়ে কথা বলি, সেক্ষেত্রে আসলে প্রথমে জনাব ওয়াদুদ আপনার কাছ থেকে জানবো যে সবকিছু মিলিয়ে কেমন আছেন চাঁদপুরে? আমরা মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের এই দেশটি স্বাধীন হয়েছে। 30 লক্ষ শহীদের রক্ত বিনিময়ে 2 লক্ষ মা বোনের সর্বস্ব দিয়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি। আজকে যে জেলা চাঁদপুর জেলা, সেটা একটা মহকুমা শহর ছিল। সেখানে মুক্তিযুদ্ধের শুরুর থেকে আজকে অদ্যবধি আমি চাঁদপুরই বসবাস করি। আমার দৃষ্টিভঙ্গিতে চাঁদপুর একটি শান্তি শহর। তুলনামূলকভাবে অন্য যে কোনো শহরের দিকেই এখানে রাজনৈতিক হানাহানি, কাটাকাটি, মারামারি নাই বলেই চলে। আর রাজনৈতিক ক্ষেত্রে যেটুকু টুকটাক হয়ে থাকে এ খুব সহনশীল। তা আবার আমাদের নিজেদের মধ্যে, বিভিন্ন দলগুলির নেতৃবৃন্দের মধ্যে এটার একটা আপোষমূলক ব্যবস্থা হয়ে যায়। শুধু এক জায়গায় আমাদের আপোষহীন, সেটি হল মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি যারা আছে তাদের সাথে আর আমাদের কোনো আপোষ হয় না। এটা বাদ দিলে চাঁদপুরের রাজনৈতিক অঙ্গন খুবই সুন্দর, খুবই পরিচ্ছন্ন এবং আন্তরিকতার সাথে সকলে যার যার আদর্শের রাজনীতি চর্চা করে থাকেন। সেভাবেই আমরা এগিয়ে যাচ্ছি। আর বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগ এদেশের রাষ্ট্র ক্ষমতা আছেন। যারা রাষ্ট্র ক্ষমতা থাকে তার দায়িত্ব অনেক বেশি থাকে। তার জেলার রাজনৈতিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা, আইনশৃঙ্খলার অবস্থা, উন্নয়ন কর্মকাণ্ড ধরতে শুরু করে সার্বিক বিষয়েই সরকারি দলের দায়িত্বটা বেশি। বিরোধী রাজনীতি যারা করেন তারা তাদের দাবি দাওয়া নিয়ে গণতান্ত্রিক অধিকারের চর্চা করবেনই। সেটা চাঁদপুরে খুবই সাবলীলভাবে হয়ে থাকে, কোনো প্রতিবন্ধকতা নাই। এই ক্ষেত্রে আমি মনে করি চাঁদপুর একটা মডেল হিসাবেই কাজ করছে। আচ্ছা, তো বলতে চাচ্ছেন যে সব মিলিয়ে আপনারা ভালো আছেন? আমরা সব মিলিয়ে চাঁদপুরে খুবই ভালো আছি এবং শান্তির শহর হিসাবে এটা সকলের কাছেই পরিচিত। ডাক্তার সাগর, আপনি তো আছেন না, একটা সেবামূলক পেশাতে আছেন, তো রাজনৈতিক পরিস্থিতি কেমন দেখছেন আপনার এলাকায়? ধন্যবাদ চ্যানেল 24-কে আমাদেরকে আজকে আমন্ত্রণ জানানোর জন্য, যে যার মাধ্যমে আমাদের কিছু কথা বলার সুযোগ হলো, চাঁদপুরের সমস্যাগুলো ধরে তোলার সুযোগ হলো। যেমনটি বলছিলেন ওয়াদুদ ভাই, স্বাধীনতার যুদ্ধের মাধ্যমে প্রাপ্ত বাংলাদেশের একটি জেলা শহর হিসেবে চাঁদপুর সত্যি একটি শান্ত শহর। রাজনৈতিক পরিবেশ খুবই স্থিতিশীল এ কারণে, কারণ ছোট শহর হিসাবে সবাই সবাইকে চিনেন। আপনি রাত পোহালে যখন সকাল হয় রাস্তায় বের হলে সবাই সবাইকে চিনেন। আর এছাড়া অন্য শহরের তুলনায় চাঁদপুরে রাজনৈতিক পরিস্থিতি অনেক ভালো, যেমনটি বলছিলেন ওয়াদুদ ভাই। আর চাঁদপুরে কিছু সমস্যা তো থাকবেই, যে কোনো জায়গায়। চাঁদপুর তো আর বাংলাদেশের বাইরে না। সে সকল সমস্যাগুলো আপনার আলোচনায়ও কথা প্রসঙ্গে উঠে আসবে বিভিন্ন প্রসঙ্গে। আপনি যেমন সেবামূলক প্রতিষ্ঠানের কথাই বলছিলেন, আমি একটি পেশাজীবীদেরকে নেতৃত্ব দিচ্ছি, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন বিএমএ চাঁদপুরের সভাপতি আমি। তো স্বাভাবিকভাবে সেখানেও কিছু সমস্যা রয়েছে। স্বাস্থ্যসেবায় কিছু সুবিধাজনক অবস্থায় আমরা রয়েছি, কিছু টুকটাক সমস্যা রয়েছে। আশা করি আলোচনার মাধ্যমে আসবে, যেগুলো পরবর্তীতে হয়তো বলবো আমি। আচ্ছা, জনাব রহিম, নিরপেক্ষভাবে আসলে লিখতে গেলে কিভাবে উপস্থাপন করেন আসলে চাঁদপুরের রাজনীতির অবস্থা? আসলে চাঁদপুর রাজনৈতিক একটা সম্প্রীতির এলাকা হিসেবে দীর্ঘদিন ধরে পরিচিত। চাঁদপুর একটি শান্তিপ্রিয় এলাকা, শান্তি শহর হিসেবে দীর্ঘদিন ধরে চাঁদপুরের একটা সুনাম সারা দেশে রয়েছে। তবে মাঝে মাঝে এর ব্যত্যয় ঘটে, এটা দুঃখজনক। কিন্তু তারপরও আমি বলবো আমাদের আজকের যেই দুজন বিজ্ঞ আলোচক আছেন ওনারা যেটা বললেন,
চাঁদপুরে আসলে রাজনৈতিক দলগুলোর মধ্যে, বিশেষ করে প্রধান প্রধান রাজনৈতিক দলগুলোর শীর্ষ পর্যায়ের নেতাদের মধ্যে একটা খুব ভালো সম্পর্ক আছে, একটা খুব সম্প্রীতির একটা মেলবন্ধন তাদের মধ্যে আছে, যে কারণে চাঁদপুরের আসলে সার্বিক রাজনৈতিক পরিস্থিতি দেশের অন্যান্য জেলার চেয়ে অনেক ভালো। তবে একটি বিষয় সাম্প্রতিক সময়ে আমরা খুব উদ্বেগের সাথে লক্ষ্য করছি, সেটা হলো চাঁদপুরে এখন প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে নিজেদের অন্তঃকোন্দল এতটাই বেশি যে দলগুলো আসলে নিজেদের কোন্দল মেটাতেই হিমশিম খাচ্ছে এবং এগুলো মাঝে মাঝে সহিংসতায় রূপ নিচ্ছে। এটা সবচেয়ে একটা আমাদের জন্য খুব আশঙ্কার বিষয় যে প্রত্যেকটি বড় রাজনৈতিক দল, বিশেষ করে আওয়ামী লীগ, বিএনপি, এই দুটি রাজনৈতিক দলের মধ্যকার অন্তঃকোন্দল মাঝে মাঝে খুব একটা খারাপ পরিস্থিতির সৃষ্টি করে, একটা সহিংসতার দিকে রূপ নেয়। তো আমি বিশ্বাস করি এটা যদি স্থায়ীভাবে এটা দমন করা সম্ভব হয়, দলগুলা যদি ঠিক থাকে, তাহলে চাঁদপুরের রাজনৈতিক পরিস্থিতি ভবিষ্যতে আরো ভালো হবে। তবে এখনো যে পর্যায়ে আছে, আমি মনে করি দেশের অন্যান্য জেলার চেয়ে চাঁদপুরের অবস্থা মোটামুটি ভালো। আবার একটু জনাব ওয়াদুদ আপনার কাছে আসি, যেটা হচ্ছে যে কমিটি নিয়ে এখন রাজনৈতিক দলগুলো কাজ করছে, সেটা কি আসলে গণতান্ত্রিক ভাবে তারা কাজ করে যাচ্ছে? তাদের কি কমিটির কি মেয়াদ এখনো আছে বর্তমানে? আপনি এই সম্পর্কে কিছু জানেন কি? বর্তমানে যে রাজনৈতিক দলগুলির আমাদের জেলা পর্যায়ে কাজ করছে, গণতান্ত্রিক পদ্ধতিতে রাজনৈতিক দলগুলির তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত গঠন করা হয়ে থাকে 3 বছর মেয়াদী। কিন্তু চাঁদপুরের প্রধান যে দুটি দল, আওয়ামী লীগ এবং জাতীয়তাবাদী দলটির, তাদের সেই কমিটিগুলির একবার যে হয়েছে তা কিন্তু ইতিমধ্যে আর কোনো নষ্ট হয়নি। 2005 সালে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সম্মেলন ছিল। 2005 সালে জেলা আওয়ামী লীগ সম্মেলন হয়েছিল। সেই সম্মেলনের নেতৃত্বে যারা আছেন, সভাপতি হিসাবে আছেন ডক্টর শামসুল হক ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক পদে আছেন বীর মুক্তিযোদ্ধা আবু নজরুল পাটোয়ারি এবং অন্যান্য নেতৃবৃন্দ, তারা দক্ষতার সাথে দল পরিচালনা করছেন। কিন্তু তারপরেও যারা ইতিমধ্যে আরও ম্যাচুরিটি আসছে, নতুন আসছে, সেটা 3 বছর পর পর সম্মেলন হতো, আরো মেধা রাজনীতিবিদ আসতে পারত। কিন্তু সম্মেলন না হতে এই দরজাটা বন্ধ হয়ে গেছে। আমরা আশা করি যে দরজাটা উন্মুক্ত হওয়া দরকার রাজনৈতিক কারণেই এবং আদর্শিক রাজনীতির জন্য, এবং দলের যে ম্যানিফেস্টো আছে তা বাস্তবায়নের লক্ষ্যে মেধাপূর্ণ রাজনৈতিক কর্মীর দরকার, নেতৃবৃন্দ দরকার। সেজন্য 3 বছর পর যদি সম্মেলন নিয়মিত হতো, তাহলে একটা রাজনৈতিক শৃঙ্খলাবোধ থাকতো, পরিস্থিতিটা অন্যরকম হতো। এবং এই যে ডাক্তার সাহেবের কাছে একটু আসি, যে এই যে পুরনো কমিটি দিয়ে যে কাজ করছে, তাহলে কি বলা যায় যে গণতান্ত্রিক চর্চা তেমন ভাবে হচ্ছে না? এই প্রসঙ্গে আমি বলবো যে 2005 সালে বাংলাদেশ আওয়ামী লীগের যে কমিটিটি হয়, যেমন আমিও কিন্তু সেই কমিটির একজন সম্পাদক, আমি স্বাস্থ্য বিষয়ক সম্পাদক। তো সেখানে কিন্তু নির্বাচন গণতান্ত্রিক প্রক্রিয়ায় সম্মেলনটি হয়েছিল। যদি সাধারণ সম্পাদকের পদটি সরাসরি ভোটের মাধ্যমে হয়েছিল, আর সভাপতির পদটি সেখানে নিষ্পত্তি না হওয়ার কারণে কেন্দ্র থেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন্দ্র থেকে ঘোষণা করেছিলেন। সেটাও কিন্তু একটা গণতন্ত্রের অংশ, কারণ হচ্ছে সবাই সেখানে প্রার্থীরা নেত্রীর উপর ভার দিয়েছিলেন বলে সেটা হয়েছিল। তারপরে গণতান্ত্রিক চর্চা চলছে, কিন্তু তারপরেও আমরা নতুন নেতৃত্ব আসার জন্য আমরা অবশ্যই সবাই আশা করব যে স্বাভাবিকভাবে নির্দিষ্ট সময়ের মধ্যে হবে। সেক্ষেত্রে কেন্দ্র উদ্যোগ নিয়েছে, আশা করি অল্প দিনের মধ্যে সেটা হয়তো বা হয়ে যাবে। কিন্তু তারপরে আমি বলবো গণতন্ত্রের চর্চা অবশ্যই ব্যাহত হয়, কারণ হচ্ছে যে নতুন যারা রাজনীতি করেন, যারা নতুন নেতৃত্ব আসার অপেক্ষায় থাকে, যারা তাদের জন্য কিন্তু দীর্ঘ 10 বছর কিন্তু অনেক সময়, তারা অপেক্ষায় আছেন সামনে এগিয়ে আসবেন। 3 বছরের জায়গায় 5 বছর, 10 বছর কিন্তু আমি মনে করি দীর্ঘ সময়, কারণ এর মধ্যে 3টি কমিটি হয়ে যাওয়ার কথা যথানিয়মিত। আর যে কথা বলছিলাম সেটা হচ্ছে যে বিএনপিরও একটা বড় দল, সেখানে সর্বশেষ যে কমিটি হয়েছিল আমি যতটুকু জানি গণতান্ত্রিক প্রক্রিয়া ভোটের মাধ্যমে হয়েছিল, সরাসরি ভোটে হয়েছে, ভোটের মাধ্যমে হয়েছে। বাট তাদের কমিটিটাও কিন্তু তাদের যে নির্দিষ্ট সময় সেই সময় উত্তীর্ণ হয়েছে, তাদের সেখানে 5 বছর প্রায় তারা গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচিত হয়েছেন। তাদের পার্টির মধ্যে গণতান্ত্রিক চর্চা হচ্ছে কিনা সেটা ওই পার্টির লোক থাকলে ভালো বলতে পারতো, আভ্যন্তরীণ গণতান্ত্রিক চর্চাটা ঠিক মতো হচ্ছে কিনা। বাট তারা নির্বাচিত হয়েছিল গণতান্ত্রিক প্রক্রিয়াতে। জনাব রহিম, আপনার কাছে জানি যেহেতু সাংবাদিক হিসেবে কাজ করছেন, তো আসলে মূল বিষয়টা কি, যে কেন এরকম হচ্ছে, দিনের পর দিন একই কমিটি কাজ করে যাচ্ছে? সেক্ষেত্রে সাংবাদিক হিসেবে আপনারা কি ব্যাপারটি নিয়ে লেখালেখি করছেন না?
হ্যাঁ, আমাদের আসলে স্থানীয় এবং জাতীয় পত্রিকা এবং টেলিভিশনে অনেক রিপোর্ট হয়েছে এই ব্যাপারে। তো আমরা আসলে যেটা বলতে চাই সেটা হলো যে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন হয়েছে প্রায় 9.5 বছর আগে, এবং চাঁদপুর জেলা বিএনপির সর্বশেষ সম্মেলন হয়েছে 4.5 বছর আগে। এরপর আর কোনো সম্মেলন হচ্ছে না। এক্ষেত্রে স্থানীয় কিছু নেতার যেমন গাফিলতি বা ইচ্ছা অনিচ্ছার বিষয় থাকতে পারে, ঠিক একইভাবে কেন্দ্রের সেইভাবে হয়তো কেন্দ্র ওইভাবে চায় না বলেই এটা হয় না। কিন্তু এতে যেটা সবচেয়ে বড় সমস্যা হয়েছে সেটা হলো রাজনৈতিক নেতৃত্ব সৃষ্টির ক্ষেত্রে একটা বড় ধরনের সমস্যা হচ্ছে এবং জেনারেশন গ্যাপ হচ্ছে। কারণ গত 9.5 বছরে চাঁদপুরে জেলা আওয়ামী লীগের নেতৃত্ব দেওয়ার মতো অনেক নেতা সৃষ্টি হতো, তারা এখন হয়নি। তো আমরা যেটা শুনতে পাচ্ছি খুব সহসা চাঁদপুর জেলা আওয়ামী লীগের সম্মেলন হবে, জেলা বিএনপির সম্মেলন নাকি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এখন যদি সম্মেলন হয় সেক্ষেত্রে যদি পুরনো নেতারা আবারও থাকেন, সেক্ষেত্রে যেটা হবে যে নতুনদের সাথে একটা বড় ধরনের গ্যাপ সৃষ্টি হবে। আবার যদি সবাই নতুন নেতৃত্ব চলে আসেন তাহলেও পুরনোদের সাথে মানিয়ে নেওয়া একটা খুব কঠিন হবে। সেই ক্ষেত্রে আমার মনে হয় যে বড় দুই দলে যদি সিনিয়র এবং জুনিয়র দুই পর্যায়ের নেতৃত্বের একটা সমন্বয় ঘটানো যায় তাহলেই একমাত্র এই সমস্ত দলগুলো রাজনৈতিকভাবে এগিয়ে যেতে পারবে। আর এটা তো অবশ্যই এটা এই দীর্ঘদিন সম্মেলন না হওয়ার কারণে উভয় দল রাজনৈতিকভাবে সাংগঠনিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষ করে নেতায় নেতায় যে প্রতিযোগিতা, যে একটা ভালো প্রতিযোগিতা, আজকে যিনি একটা ছোট পদে আছেন তিনি আগামীতে একটা বড় পদে আসার যে একটা প্রতিযোগিতা থাকবে, একটা স্পৃহা থাকবে কাজ করার, এটা তো এখন নেই। এখন তো সবাই চিন্তা করে যে কিভাবে ওই নেতার সাথে থাকা যায়, ওই বিষয়টা নিয়ে তারা কথা বলবো। বিরতির সময় হয়ে গেছে, বিরতি থেকে এসে আবার আলোচনায় ফিরছে। দর্শক, বিবিএস কেবলস এর সৌজন্যের প্রসঙ্গ রাজনীতিতে আবারও বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরেই, সাথেই থাকুন। ফিরে এলাম আবারও বিবিএস কেবলস এর সৌজন্যের প্রসঙ্গ রাজনীতিতে। আমরা আলোচনা করছিলাম চাঁদপুর জেলার রাজনীতি নিয়ে, আবার আলোচনায় ফিরছি। বিরতির আগে জনাব রহিম আপনার সাথে কথা বলছিলাম যে গণতান্ত্রিক চর্চাটি কেমন হচ্ছে সে বিষয় নিয়ে আপনি বলছিলেন। তো সেই ক্ষেত্রে একটু ব্যাপার জানতে চাচ্ছি যে চাঁদপুরে ঢাকাগামী যে ব্যবসায়ী তাদের রাজনীতিতে সক্রিয়তা কি খুব বেশি? তারা কি মানে এমন একটি অভিযোগ তো আসলে বলা এটা ঠিক হবে না, এমন একটি কথা আমরা শুনি প্রায়। এটা আসলে সত্যি, চাঁদপুরে যে সংসদীয় 5টি এলাকা রয়েছে, এই 5টি এলাকার যারা সম্ভাব্য এমপি প্রার্থী কিংবা এমপি এখন আছেন কিংবা সাবেক এমপি যারা ছিলেন, তাদের প্রায় সকলেই ঢাকায় বসবাস করেন। তারা সপ্তাহের একটি নির্দিষ্ট দিন, একদিন বা দুদিন কিংবা রাজনৈতিক যখন কোনো কর্মসূচি হয় তখন আসলে তারা এলাকায় যান। তাহলে শুধুমাত্র কর্মসূচিতেই তারা অংশগ্রহণ করছে? কর্মসূচি বা ব্যক্তিগত প্রয়োজনে তারা যান। আসলে ওই চাঁদপুরে যারা স্থায়ীভাবে বসবাস করেন তাদের মধ্যে শীর্ষ পর্যায়ের রাজনীতিবিদ খুব কম আছে। বিশেষ করে প্রধান যে দুই রাজনৈতিক দল আছে তাদেরও প্রায় শীর্ষস্থানীয় অধিকাংশ নেতা ঢাকায় বসবাস করেন, যদিও তাদের বাড়ি চাঁদপুরে, তাদের চাঁদপুরের সাথে যোগাযোগ রয়েছে, সম্পর্ক আছে। একটি ফোন আছে, ফোনটা নিয়ে এসে আবার কথা বলছি। হ্যালো দর্শক, আপনার নামটি বলুন এবং প্রশ্নটি করুন। মুক্তিযোদ্ধা বাবু সারোয়ার গুলশান থেকে বলছি। জি বলুন। আমার প্রশ্ন হচ্ছে কমান্ডার অজুদের কাছে। জি বলুন, উনি শুনছেন। অজুদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। 1971 সালে জামাল কান্দি ওসমান এইচএস স্কুলের যুদ্ধের ঘটনাটা সংক্ষেপে বললে খুশি হব। জি দর্শক, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। মহান মুক্তিযুদ্ধে আমার অবস্থান, অংশগ্রহণ চাঁদপুরবাসীর কাছে নতুন করে বলার কিছু নেই। আমার সম্মানিত সাথী মুক্তিযোদ্ধা গোয়ালমারির যুদ্ধে যে কথাটা বলেছেন, এই যুদ্ধটা আমাদের ওই অঞ্চলে কুমিল্লা, মুন্সিগঞ্জ এবং চাঁদপুর জেলার একটা কেন্দ্রবিন্দু স্থলে হয়েছিল। সেটা ঠিক মেঘনা গোমতী নদীর দক্ষিণ দিকে, যেটাকে বলা হয় গোয়ালমারি। জায়গাটার নাম গোয়ালমারি, যেখানে আমাদের স্বামী ওসমানদের আদি বাড়ি। নাসিম ওসমান, স্বামী ওসমান, এককালে মোস্তফা সরার সাহেব, শামসুজ্জোহা সাহেব, খান বাহাদুর ওসমান সাহেব, ওনাদের প্রত্যেক বাড়ি কিন্তু ওইখানে জামালখান। 71-এর ঠিক শেষ মুহূর্তে এসে, সেটা 20 নভেম্বর, ঈদুল ফিতরের দিন ছিল। আমি নিজে সেনাবাহিনীর একজন লোক হিসাবে সেখানে কে ফোর্সের অধীনে খালেদ মোশাররফ সাহেবের নামের প্রথম অক্ষর দিয়ে যে ফোর্স করা হয়েছিল, সেই কে ফোর্সের অধীনে একটি স্ট্রাইকিং ফোর্স গঠন করা হয়েছিল। সেই স্ট্রাইকিং ফোর্সটাতে অধিকাংশই ছিল সামরিক বাহিনীর লোকজন, তার সাথে যারা ভারতের প্রশিক্ষণ নিয়ে এফএফ এবং মুজিব বাহিনীর সদস্য যারা প্রশিক্ষণ নিয়ে আসছে তারাও আমাদের সাথে ছিল।
ঈদুল ফিতরের দিন আমরা আবার মেঘনা নদীতে পেট্রোল করতাম রাত্রে, গোমতী নদীতে, যাতে পাকিস্তানি বাহিনীর কুমিল্লা ক্যান্টনমেন্টে কোনো সরবরাহ করতে না পারে। এই যে যেই স্বপ্ন নিয়ে আপনারা যুদ্ধ করেছেন, যে আদর্শ নিয়ে আসলে যুদ্ধটা করেছেন, আপনারা যুদ্ধ করেছেন, আপনি একজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, তো সেই স্বপ্নের দেশ কি আসলে গড়তে পেরেছেন, বা এই যে বর্তমান অবস্থা? আমি অদ্যবধি আমার স্বপ্ন বাস্তবায়িত হয়েছে আমি বলবো না, তো বাস্তবায়নের পথে আমরা অনেক এগিয়ে যাচ্ছি। বিশেষ করে 96-তে যখন প্রথম শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতা আসে, মুক্তিযোদ্ধাদের হারানোর চেতনা পুনরুজ্জীবিত হতে থাকে। তার পূর্ণাঙ্গ বিকাশ ঘটেছে আবার যখন 2008-এ বর্তমান প্রধানমন্ত্রী এবং তৎকালীন প্রধানমন্ত্রী ওনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে। তারা মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের স্মৃতি বাস্তবায়ন এবং মুক্তিযোদ্ধাদের বিভিন্ন সমস্যার সমাধানের ক্ষেত্রে অসংখ্য মুক্তিযোদ্ধা আছে যাদের অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসার ব্যবস্থা নেই। শতকরা প্রায় 80 থেকে 85 যে আপনি আপনার এই যে স্বপ্নের কথা যে বললেন, চাঁদপুরে কি সেই স্বপ্নের বাস্তবায়ন করা গেছে এই পর্যন্ত? আমরা কাজ করছি, এখনো শতভাগ লক্ষ্য আমাদের অর্জিত হয়নি, তবে অতীতের তুলনায় আমরা অনেক এগিয়ে যাচ্ছি। আমরা আশা করছি সরকারের স্থিতিশীলতা থাকলে এবং অন্য যে কোনো সরকারে আসে যদি এই ধারাবাহিকতা রক্ষা করে, তাহলে মুক্তিযোদ্ধাদের স্বপ্ন এবং যাদের রক্তে বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি তাদের চাঁদপুরের সাথে এই শান্তি পাবে। অন্যান্য জেলা বা ঢাকা থেকে চাঁদপুরের যে ডিসটেন্স, এই ক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থাটি কেমন দেখছেন? চাঁদপুরের সাথে বহুমাত্রিক যোগাযোগ ব্যবস্থা সারা বাংলাদেশে, নদীপথে যেমনি আমাদের চাঁদপুরের সাথে যে কোনো এলাকাটি আসতে পারেন, সড়ক পথে ঠিক সেভাবে আসতে পারেন। ওদিকে লক্ষ্মীপুর, নোয়াখালী, চট্টগ্রাম থেকে আরম্ভ করে সড়ক পথে চাঁদপুর আসা যায়। ঢাকা থেকে আপনার সড়ক পথে যেতে পারেন, নদী পথেও যেতে পারেন, খুব বিলাসবহুল লঞ্চ আছে আমাদের এখানে। বরিশাল থেকে আপনার বা খুলনার থেকে স্টিমারে লঞ্চ আসতে পারেন, আবার সড়ক পথে আসতে পারেন শরীয়তপুর দিয়ে, সেখানে আমাদের জনাব ডাক্তার সাগর আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে এই যে উনি বলছেন যে অনেকগুলো ওয়ে আছে চাঁদপুরে যাওয়ার জন্য, সেক্ষেত্রে কি মানে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ক্ষেত্রে কি এটি কি যথেষ্ট নাকি আরো কিছু প্রয়োজন রয়েছে? না, আরো কিছু প্রয়োজন রয়েছে। যেমন এর মধ্যে আমাদের যেমন চাঁদপুর থেকে আমরা যে সড়ক পথে আসছি এখন, যদি যেমন চাঁদপুর থেকে সড়ক পথে যে বাস সার্ভিসগুলো আছে ওগুলো কিন্তু একদম কুমিল্লা হয়ে বিশ্ব রোড হয়ে আসে। আমরা যারা এছাড়া মাইক্রোবাস বা প্রাইভেট কারে আসি, আপনি যে নোয়াখালী, লক্ষ্মীপুরের কথা উনি বলছিলেন, ওরা এই যে মতলবের একটা ফেরি আছে এর উপর দিয়ে আমরা আসি। কিন্তু ইতিমধ্যেই আমাদের চাঁদপুরের একজন মন্ত্রী রয়েছেন আজকে বর্তমান সরকারের মন্ত্রিসভায়, ওনার ভূমিকা রয়েছে যার মাধ্যমে মুক্তিযোদ্ধা নামটা বলি দেই, মোহাম্মদ হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, উনি উদ্যোগ নিয়েছেন এবং এটা এক নাকি অনুমোদন হয়েছে। এবং গত 16 তারিখে একটা বৈঠকে আমাদের জেলা পর্যায়ে হয়েছিল, সেই বৈঠকে বিষয়টা বিস্তারিত আলোচনা হয়েছে এবং সহসাই জমি অধিগ্রহণ করে এই ব্রিজটার কাজ শুরু করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট বিভাগকে এভাবে নির্দেশনা দেওয়া হয়েছে। ডাক্তার সাগর, আসলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নই তো আসলে সবকিছুর উন্নয়ন বলা যায় না। এক্ষেত্রে আসলে যদি চাঁদপুরের ওভারঅল উন্নয়নের কথা বলা হয় তাহলে আর কি বলবেন যে হ্যাঁ এই উন্নয়নগুলো আসলে চোখে পড়ার মতো হয়েছে? চোখে পড়ার মতো, যেমন বিশেষ করে চাঁদপুরে যে বিষয়টি খুবই ভয়াবহ ছিল সেটা ছিল নদী ভাঙন। সেটি বিগত 2008 সালের যে নির্বাচন হয়েছে তার মাধ্যমে যে সরকার গঠন করেছিল আওয়ামী লীগ, সেখানে কিন্তু আমাদের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন চাঁদপুরের সদর আসনের এমপি ডক্টর দীপুমণি। তার ঐকান্তিক প্রচেষ্টায় শত শত কোটি টাকার কাজ হয়েছে, বিশেষ করে হাইমচরের যে নদী ভাঙনটা। চাঁদপুরে কিন্তু এখন আর নদী ভাঙনের সেই ভয়টা নেই। এটা একটা ব্যাপক উন্নতি হয়েছে। আর এছাড়া পড়াশোনার শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থার উন্নতির বিষয় ছিল। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাঁদপুরে গিয়েছিলেন, উনি একটা বিশ্ববিদ্যালয় করার ঘোষণা দিয়েছেন, মেডিকেল কলেজ করার কথা বলেছিলেন। এগুলোর কাজ চলছে। আমরা আশা করি অল্প সময়ের মধ্যে হয়তো এগুলো আমরা বাস্তবায়ন দেখতে পাবো। এই যে ডিজিটালাইজেশন করার যে এখন একটি প্রক্রিয়া চলছে, সেই ক্ষেত্রে কি চাঁদপুর কতটুকু? অবশ্যই সেটার ছোঁয়া চাঁদপুরে লেগেছে, কারণ হচ্ছে চাঁদপুর তো বাংলাদেশের বাইরে নয়।
চাঁদপুরে সারা বাংলাদেশে যেমন ইউনিয়ন পর্যায় থেকে যে ডিজিটাল যে সেবা কেন্দ্র, তথ্য সেবা কেন্দ্র, সেগুলো চাঁদপুরের সবগুলা ইউনিয়নে হয়েছে। আপনি স্বাস্থ্য ব্যবস্থায়, আমি আমার যেটা ফিল্ড সেখানে যেটা স্বাস্থ্য ব্যবস্থায় যে ডিজিটালাইজেশনের বিষয়গুলো রয়েছে, আজকে কিন্তু ঢাকা থেকে কিন্তু ডিজি অফিস থেকে কিন্তু দেখতে পাচ্ছেন যে একজন উপজেলা লেভেলে স্বাস্থ্য কর্মকর্তা ঠিক টাইমে আসছেন কিনা। এটা কিন্তু ডিজিটালাইজেশনের মাধ্যমে কিন্তু এটা সম্ভব হয়েছে। সেই সেক্ষেত্রে কি বলা যাচ্ছে যে এই স্বাস্থ্যসেবার মান চাঁদপুরে খুব ভালো? খুব ভালো, ভালো জিনিসটা কিন্তু আপেক্ষিক। এই যে চাঁদপুরে খুব ভালো বলছেন আপনি, তাহলে কি সাধারণ মানুষ সেই সেবা পাচ্ছে? আমি কিন্তু বলছিলাম ভালো জিনিসটা হচ্ছে আপেক্ষিক। আমি হয়তো যেটাকে খুব ভালো বলবো, আরেকজন সেটাকে ঢাকার সাথে তুলনা করলে খুব ভালো। আপনি তো যেহেতু একজন ডাক্তার, আপনি অবশ্যই না, আমি সেটাই বলছিলাম। আমি চাঁদপুরটা যেহেতু একটা জেলা শহর, আমি তুলনা করব অন্য পাশাপাশি অন্য জেলাগুলোর সাথে। আমি চাঁদপুরকে যদি ঢাকার সাথে তুলনা করি, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আপনি খুব ভালো বলতে পারবেন না। আমরা মানে খুব সন্তুষ্ট না হলেও সন্তুষ্ট। আমরা চেষ্টা করে যাচ্ছি চাঁদপুরের সবগুলো, যেমন এই যে সর্বশেষ যে বিসিএস এর নিয়োগ হলো, এখানে কিন্তু চাঁদপুরে 115 জন ডাক্তার নিয়োগ পেয়েছে। এরা কিন্তু সবগুলো উপজেলা ইউনিয়ন সাব সেন্টার গুলোতে কর্মরত আছে। আমাদের জেলা শহরে যেটা হয় এখন, যে নিয়োগের যে প্রক্রিয়াটা, সবাই প্রত্যেকটি জেলা শহর থেকে একটি অভিযোগ আসে যে ডাক্তার সময় মতো থাকে না, ডাক্তাররা আসলে হসপিটালগুলোতে থাকেই না বলতে গেলে। এই অভিযোগটি সবসময় না, ব্যাপারটা এরকম না। সেক্ষেত্রে কি চাঁদপুরে এই না, ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে যে আমি ওদেরকে ডাক্তারদেরকে প্রতিনিধিত্ব করছি বলেই না, মানে একদম থাকেই না এটা বলা যাবে না। যতটুকু থাকা উচিত ততটুকু হয়তো থাকছে না। কারো হয়তো দেখেন 8টা থেকে 2:30 পর্যন্ত ডিউটি। আমি এটা হলফ করে বলতে পারবো না যে আমার সব ডাক্তাররাই 8টা থেকে 2:30 পর্যন্ত ডিউটিতে থাকেন, কিন্তু থাকেন না একদম। এটা চাঁদপুরের ক্ষেত্রে এরকমটা সত্য না। আমাদের মানে চাঁদপুরের ওই যে যেটা বলছিলাম, সাগর ভাইয়ের সাথে আমি একটু যোগ দেই। কিছুদিন আগে আমি চাঁদপুর হাসপাতালে একটা ফোন আছে, ফোনটি নিয়ে এসে আবার আপনার সাথে কথা বলছি। হ্যালো দর্শক, আপনার নামটি বলুন এবং প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমি আসসালাম। রাজল করিম, চাঁদপুর থেকে বলছি। জি বলুন। আমি কমান্ডার অতুল সাহেবের কাছে জানতে চাচ্ছি, তিনি বলছেন শান্তির শহর চাঁদপুর। আসলে দুর্ভাগ্যজনক হলো সত্য, চাঁদপুর একটা অশান্তির শহর। গত সোমবার ওনার গাড়িটাই সন্ত্রাসীরা হামলা করে ভেঙে ফেলছে। এই ব্যাপারে উনি তার প্রতিক্রিয়া ব্যক্ত করবেন। জি দর্শক, ধন্যবাদ আপনাকে। জনাব ওয়াদুদ, কি বলবেন এই ব্যাপারটিতে? প্রকৃতপক্ষে ঘটনাটি সত্যি। গত 17 তারিখের সন্ধ্যায় আমি আমার কার্যালয়ে, আমাদের চাঁদপুরে একটা ঐতিহ্য আছে, মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করার জন্য আমরা মুক্তিযুদ্ধের বিজয় মেলা করে থাকি। 1992 সাল থেকে একজন তরুণের নেতৃত্বে এবং মুক্তিযোদ্ধা সংসদের পৃষ্ঠপোষকতায় এবং চাঁদপুরের সকল শ্রেণীর মানুষ, শুধু স্বাধীনতা বিরোধী ছাড়া সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সহযোগিতায় চাঁদপুরের বিজয় মেলা হয়ে আসতেছে এবং এটা বাংলাদেশের শ্রেষ্ঠতম বিজয় মেলা বলা যায়, মাসব্যাপী হয়। তো বিজয় মেলা স্থানীয় কমিটির সভাপতি আমি। ওই নিয়ে আপনার একটা পরামর্শ সভা ছিল আমার মুক্তিযোদ্ধা সংসদ সম্মেলন কক্ষে। তো হঠাৎ করে একদল উশৃঙ্খল ছেলেপেলেরা, তাদের নিজস্ব ব্যাপার সেবা থাকতে পারে, এটা কোনো রাজনৈতিক ইস্যু ছিল না, কিছু ছিল না। ওই পাড়া পাড়ায় অনেক সময় ঝগড়া বছর হলে দেওয়া হয়, এই পাড়া ও পাড়া, এরকম ঘটনা ছিল আর কি। তো তারা রাস্তাঘাটে এরকম কিছু গাড়ি ঘোড়া ভাঙচুর করতেছিল। আমার গাড়িটাও আমার অফিসের সামনে পার্কিং করা ছিল। দুষ্ট ছেলে ওর মধ্যে ওই গাড়িটা ভাঙা হয়েছে, লাঠি দিয়া আমার বাবা ওই কিরিশ পিরিশ শিখ বলে আবিরা বিষম ইত্যাদি দিয়া একটা এটা বাড়ি দিয়েছে। ব্যাপারটা হচ্ছে এরকম শান্তির শহর, উনি যে কথা বলছেন ওনার প্রশ্নটা কারেক্ট, কিন্তু একটা ঘটনা দিয়ে আপনাকে এটা অশান্তির শহর বলা যাবে না। তো এটার বিষয়ে আমি আমার যিনি প্রশ্ন তাকে ধন্যবাদ জানাই, তুলেছেন। কিন্তু আমি আসলে এই ধরনের প্রশ্ন কিন্তু আসলে আইনশৃঙ্খলা আমি জেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্য, আমি এখানে একটু দর্শক, বিবিএস কেবলসের সৌজন্যে প্রসঙ্গ রাজনীতিতে বিরতি নিচ্ছি, আবারও ফিরছি একটু পরেই, সাথেই থাকুন। দেখছেন বিবিএস কেবলসের সৌজন্যে প্রসঙ্গ রাজনীতি, আমরা আলোচনা ফিরছি। জনাব রহিম, বিরতির আগে আমরা আসলে উন্নয়ন নিয়ে কথা বলছিলাম। সেই ক্ষেত্রে যদি উন্নয়ন নিয়ে এখন আমরা কথা বলতে চাই, এই সময়ে বর্তমান যে সময়টা যাচ্ছে সেখানে আসলে শিল্প কারখানা স্থাপনের জন্য চাঁদপুর আসলে কতটুকু উপযোগী, কি মনে করছেন? আর আপনি যোগাযোগ ব্যবস্থা নিয়ে কিছু বলতে চাচ্ছিলেন। আসলে শিল্প স্থাপনের জন্য চাঁদপুরে সব ধরনের অনুকূল পরিবেশ রয়েছে। এখানে যে যোগাযোগ যে ব্যবস্থা, সড়ক, নৌ, রেল, সব ধরনের যোগাযোগ, একমাত্র বিমান কিংবা হেলিকপ্টারের ব্যবস্থা ছাড়া আর সব ধরনের যোগাযোগ ব্যবস্থা রয়েছে। চাঁদপুরে সস্তা শ্রমও রয়েছে, এই কারণে এখানে আসলে খুব সহজেই একটা শিল্প কারখানা করা যায়। কিন্তু এক্ষেত্রে একটা বড় প্রতিবন্ধকতা হলো যে ঢাকা এবং চট্টগ্রামের সাথে চাঁদপুরের সড়ক যোগাযোগ তেমনভাবে উন্নত হয়নি।
তো আমাদের চাঁদপুরে আজকে উদিত ভাই যে বিষয়টা বললেন যে আমাদের মন্ত্রী মায়া চৌধুরীর যে প্রচেষ্টা চাঁদপুরে যে মতলব সেতু হচ্ছে, সেই সেতুটা যদি হয়, এরপরে আরো 2টা ছোট সেতু আছে, ওই সেতুগুলো যদি একটু বড় করা হয় এবং চার রাস্তা যদি ওয়াইড করা হয়, তাহলে ঢাকা চট্টগ্রামের একটা বিকল্প সড়ক হবে চাঁদপুর হয়ে লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী হয়ে চিটাং। সেক্ষেত্রে ঢাকা চট্টগ্রামের যে যানজট আছে সেটাও সেই যানজট অনেকাংশে কমে যাবে। পাশাপাশি চাঁদপুরের যোগাযোগ ব্যবস্থার উন্নত হলে এখানে শিল্প স্থাপনের জন্য শিল্প উদ্যোক্তারা আগ্রহী হবেন। বিশেষ করে চাঁদপুরে অনেক চরাঞ্চল আছে যেখানে আসলে ভাঙনের ঝুঁকি তেমনভাবে নেই, সেখানে খুব সহজে শিল্প স্থাপন করা সম্ভব। আর আরেকটি বিষয় আসলে আমি বলতে চাই, সেটা হলো যে চাঁদপুর দেশের প্রায় মধ্যাঞ্চলে অবস্থিত। চাঁদপুরের সাথে শরীয়তপুরের একটি ফেরি সার্ভিস রয়েছে। ওই স্থানে যদি একটি ব্রিজ করা যায় তাহলে বোধহয় দেশের যোগাযোগ ক্ষেত্রে একটা বিপ্লব সংগঠিত হবে এবং সেক্ষেত্রে সারা দেশের সাথে চাঁদপুরের খুব ভালো একটা যোগাযোগ হবে। তখন সারা দেশের সাথে মাল আনা নেওয়া, পণ্য আনা নেওয়া সহজ হবে, তখনই আসলে শিল্প স্থাপন এক সহজ হবে। আর আরেকটা বিষয় আমি বলি, চাঁদপুর জেলাটা অনেকের কাছেই, বাংলাদেশের অনেকের কাছেই এটা লঞ্চ দুর্ঘটনার এলাকা হিসেবে পরিচিত। কিন্তু আপনারা শুনলে সবচেয়ে খুশি হবেন, এই তথ্যটা অনেকে জানা নেই, আজ পর্যন্ত চাঁদপুরের কোনো লঞ্চ দুর্ঘটনার শিকার হয়নি। চাঁদপুরের লঞ্চগুলো বড় এবং এগুলো অন্যান্য জায়গায় আছে উন্নত মানের লঞ্চ, এবং এখানে যে ঝুঁকিপূর্ণ কয়েকটা পয়েন্ট আছে এগুলো চাঁদপুরের যে লঞ্চ যারা চালান তারা এগুলো জানেন। কিন্তু চাঁদপুরের কোনো লঞ্চ আজ পর্যন্ত দুর্ঘটনার কবলিত হয়নি, এটা আমাদের জন্য একটা সৌভাগ্যের ব্যাপার। এই কারণে আমরা মনে করি মানে চাঁদপুরের মানুষ কিন্তু সব প্রধান বাহন হিসেবে লঞ্চকে ব্যবহার করছে। সারা দেশের মানুষ যদি লঞ্চকে নিরাপদ ভেবে এই লঞ্চের বাহনটা হিসেবে নেয় তাহলে এখানে শিল্প প্রতিষ্ঠানের ক্ষেত্রে এটা একটা খুব ভালো উদ্যোগী হবে। পাশাপাশি চাঁদপুরের পর্যটন শিল্প অনেক বিকশিত হবে যদি লঞ্চটাকে নিরাপদ ভেবে সবাই যাতায়াত করে। এবং এটা আমি তো তথ্য দিলামই যে আসলে চাঁদপুরের লঞ্চ অনেক ভালো। আর আরেকটা বিষয় হলো যে আমাদের উদিত ভাই একটু আগে বলছিলেন, সেটা হলো যে একসময় চাঁদপুর হয়ে কলকাতার মানুষ বা ভারতের একটা বৃহৎ অংশের মানুষ আসাম যোগাযোগ করতেন স্টিমার হয়ে। তো ওটা আসলে দেশ স্বাধীন হওয়ার পর ওটা বন্ধ হয়ে গিয়েছিল। এখন আবার দুই দেশের সরকারি পর্যায়ে একটা উদ্যোগ চলছে যাতে এই চাঁদপুরে এই বন্দরটাকে আবার চালু করা যায়। সেক্ষেত্রে চাঁদপুর ভারতের দুই অংশের মধ্যে একটা ট্রানজিট, খুব ভালো একটা ট্রানজিট হবে। সেটা হলেও কিন্তু আমাদের চাঁদপুরের অর্থনৈতিক অবস্থার একটা বিরাট পরিবর্তন হবে বলে আমরা আশাবাদী। জি, ডাক্তার সাগর, আপনি বলুন যে এই বর্তমান সময়ে মাদকের কি অবস্থা চাঁদপুরে, আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন? আসলে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আমি একজন চিকিৎসক হিসাবে বলবো, সেটা শুধু চাঁদপুর নয়, সারা দেশে মাদকের অবস্থা ভয়াবহ। এবং আমি যদি মনে করি বাংলাদেশের এই মুহূর্তে 1 নম্বর সমস্যা কি, আমি যে কোনো জায়গায় দাঁড়িয়ে একদম সব বুকে হাত দিয়ে বলতে পারবো বাংলাদেশের 1 নম্বর সমস্যা হচ্ছে মাদক। আর আমি এটা বিশ্বাস করি চাঁদপুরে, তো আমি যে কথা বারবার বলছিলাম সারা দেশের বাইরে নয়, যেটা মাদক চাঁদপুরে ব্যাপক আকারে বিস্তৃত হয়েছে। আমি যদি বলি যে মাদকের অবস্থা, এটা বলা যাবে না। চাঁদপুর শান্তির শহর, বাট এই শান্তিটা যে কোনো সময় অশান্ত হয়ে যেতে পারে শুধুমাত্র মাদকের কারণে। তবে মাদকটা হচ্ছে, আপনি কিন্তু শুধু চাঁদপুরকে কিন্তু আলাদাভাবে মাদকের নিয়ন্ত্রণটা আপনি করতে পারবেন না। আপনার মাদকের এন্ট্রিটা যদি নিয়ন্ত্রণ না হয়, মাদকটা যে দিক দিয়ে বাংলাদেশে ঢুকছে সেটা যদি নিয়ন্ত্রণ না হয়, তাহলে কিন্তু আপনি চাঁদপুরকেও মাদকের হাত থেকে সবচেয়ে ভয়। সেক্ষেত্রে কি সামাজিক আন্দোলন গড়ে তোলার ক্ষেত্রে আপনারা গড়ে তুলছে, কিন্তু গড়ে তোলা হচ্ছে। আমি নিজেও কিন্তু আমার গ্রামের বাড়ি যে উপজেলায় ফরিদগঞ্জ, সেখানে কিন্তু আমি মাদকের বিষয়ে আমি একটা কনসার্টও করেছিলাম, কিন্তু সাড়া পাইনি। যে আমি যাদেরকে বিশ্বাস করি, যাদেরকে দিয়ে মাদকের আন্দোলন করব, দুর্ভাগ্যজনক বিষয় হলো ওরাও, আমি খোঁজ নিয়ে দেখি যে ওরাও মাদকে আক্রান্ত। মানে কে যে মাদকে আক্রান্ত না, সেটাই আসলে এটা বুঝাই এখন কঠিন হয়ে যাচ্ছে। আমি কিন্তু সবার প্রতি সম্মান রেখে বলছি, আমার যথেষ্ট বিশ্বাস আস্থা রয়েছে যুব সমাজ। আইনশৃঙ্খলা পরিস্থিতি কি তাহলে সেখানে বলতে চাচ্ছেন যে কেমন, মানে মাদক নিরাময়ের ক্ষেত্রে কি তারা কোন রকম? মাদক নিরাময়ের ক্ষেত্রে মাঝে মাঝে হয়, মাঝে মাঝে ধরা পড়ছে, কিন্তু বিষয়টা আসলে এমন ভাবে ভয়াল ভাবে বিস্তৃত হয়ে নেটওয়ার্কটা এমন হয়ে গেছে, আমার মনে হয় যে কোনোভাবে এটা হচ্ছে না। আমি একটু যুক্ত চাই এখানে সাগরের সাথে, যেহেতু আমি জেলা আইনশৃঙ্খলা কমিটির একজন সদস্য, দীর্ঘদিন যাবত আছি, আমি প্রায় 30 বছর যাবত আছি। সেখানে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভাগুলিতে এইসব বিশদ আলোচনা করা হয়। মাদক যে একটা সংক্রামক ব্যাধি এবং এটা সমাজের জন্য সাংঘাতিক ক্ষতিকর, ডাক্তার সাগরের সাথে 100% আমি একমত পোষণ করে বলতে চাচ্ছি যে এটা নিরাময় করতে আমাদের আরেকটা বিপ্লব দরকার। সেই বিপ্লবটা হচ্ছে সামাজিক বিপ্লব, যেটা অস্ত্র দিয়ে হবে না। প্রশাসন আন্তরিকতার সাথেই নিয়তই তারা রেড দিচ্ছেন, ধরতেছেন, কিন্তু আইনের যে ফাঁক ফোকর থাকে, এত কেজি হলে এত টাকা জরিমানা, এবং মোবাইল কোড, প্রচুর মোবাইল কোড হচ্ছে আমাদের এখানে, যার সাথেই মাদক পাওয়া যায়। এখন দেখা যায় যদি একটা সাধারণ মামলা হয়,
নিয়মিত মামলা করতে হলে এটা সাক্ষী প্রমাণ পাওয়া যাবে না, একসময় ওই মাদক সেবী পার পেয়ে যাবে। এই জন্য আমাদের জেলা প্রশাসন থেকে মোবাইল কোর্টের ব্যবস্থা করা হয়েছে, নিয়মিত মোবাইল কোর্ট হচ্ছে, তাৎক্ষণিকভাবে তার 3 মাস 6 মাস ক্ষেত্র বিশেষ 3 বছর 5 বছর একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের যে ক্ষমতা আছে সে পূর্ণ ক্ষমতা তারা প্রয়োগ করছেন, সাজা হচ্ছেন, মাদক ধরা পড়তেছেন। কিন্তু এটা ওই যে কথাটা একটা আমার সাগর বলছেন যে ইন্টারেস্টটা যদি স্টপ করা না যায়, তাহলে আসলে কারণ চাঁদপুর নির্মূল হলো করাটা একটা খুব মিডল কঠিন হয়ে পয়েন্ট। পড়বে। এটা অনেক সময় রুট হিসাবে ব্যবহার করা হচ্ছে। চিটাগাং থেকে, কুমিল্লার থেকে বা নোয়াখালী, লক্ষ্মীপুর থেকে, বিভিন্ন এলাকার থেকে এই পথে আসে, নদী তাহলে পথে। সেক্ষেত্রে মনে হয় যে প্রশাসনকে অনেক স্ট্রং ভূমিকা রাখতে হবে, হ্যাঁ, সেখানে প্রশাসন আরো বেশি strong আসলে এখানে হতে একটা হবে। বিষয় আমি একটু যোগ করতে চাই, সেটা হলো যে আসলে মাদকের সাথে তো অর্থের একটা খুব বড় ধরনের সম্পর্ক আছে, এবং এই মুহূর্তে মনে হয় সবচেয়ে লাভজনক ব্যবসা মাদক। তো হয় কি, যারা মাদক ব্যবসা করেন তাদের অনেক টাকা খরচ করার মতো তাদের মানসিকতা থাকে, বা ইনস্ট্যান্ট টাকা খরচ করার মতো পরিস্থিতি থাকে। এখানে আমি যেটা বলতে চাই যে আমাদের চাঁদপুরের যে পুলিশ সুপার মহোদয় রয়েছেন, চাঁদপুরের জেলা প্রশাসক রয়েছেন, তারা অত্যন্ত আন্তরিক মাদক নির্মূলের ব্যাপারে। কিন্তু দুঃখজনক হলো সত্যি আমাদের এই প্রশাসনিক সবাই তো আর ভালো না, কেউ না কেউ এদের পরোক্ষভাবে সহযোগিতা করছেন এই মাদক ব্যবসার জি, সাথে। আমরা একটা বিরতি থেকে এসে আবার কথা বলছি। ধন্যবাদ। দর্শক, বিবিএস কেবলসের সৌজন্যে প্রসঙ্গ রাজনীতিতে বিরতি নিচ্ছি, আবারও ফিরছি একটু পরেই, সাথেই থাকুন। দেখছেন বিবিএস কেবলসের সৌজন্যে প্রসঙ্গ রাজনীতি, আমরা আবার আলোচনায় ফিরছি। আমাদের এইটা সবশেষ সময়ে চলে এসেছি আমরা, তো একেবারেই কম আছে হাতে সময়। তো সেক্ষেত্রে জানবো, অল্প করে বলবেন যে ভবিষ্যতে কেমন দেখতে চাচ্ছেন আপনার এলাকাতে আসলে উন্নয়ন বা সবকিছু মিলিয়ে কেমন দেখতে চাচ্ছেন আসলে চাঁদপুরকে? আমি প্রথমে বলতে চাই যে আজকে আমাদের যে প্রসঙ্গ অনুষ্ঠানটা, প্রসঙ্গ রাজনীতি, আমি প্রথমে চাই রাজনীতির যে গুণগত পরিবর্তনটা, বিশেষ করে প্রথমেই চাচ্ছি গণতান্ত্রিক প্রক্রিয়ায় সবগুলো বড় বড় রাজনৈতিক দলের যথাসময়ে কাউন্সিলের মাধ্যমে নতুন নেতৃত্বের নির্বাচন করা, আর সেই নেতৃত্বের মাধ্যমেই চাঁদপুরের আগামী দিনের যে উন্নয়ন, আমরা যেই স্বপ্নের চাঁদপুর, যেই আলোকিত চাঁদপুরের অপেক্ষায় রয়েছি, বিশেষ করে যোগাযোগ ব্যবস্থার বাকি উন্নয়নগুলো সমাধান হবে, শিল্পক্ষেত্রে উন্নয়ন হবে, আর রহিম বাদশা যেটা বলছিলেন পর্যটন ক্ষেত্রে ব্যাপক উন্নতির প্রত্যাশায় রইলাম, আর চাঁদপুরে একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার অপেক্ষায় রইলাম, কারণ মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন মেডিকেল কলেজ হবে। এই প্রসঙ্গে আমাদের চাঁদপুরের লোকাল যে এমপি ডক্টর দীপুমণি, উনি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমাদের বিএমএরও সেক্ষেত্রে যথেষ্ট, আমরা একরকম আন্দোলন না, ঠিক চেষ্টা চালিয়ে যাচ্ছি, আশা করি অল্প সময়ের মধ্যে আমরা সেটা পাবো। আর বিশেষ করে মাদক সমস্যার সমাধান চাই। জি, জনাব রহিম, আপনি বলুন। আসলে চাঁদপুরের দীর্ঘদিনের প্রধান সমস্যা ছিল নদী ভাঙ্গন, সেই সমস্যা ইতিমধ্যে দূর হয়েছে। এখন আমাদের ইলিশ যে ঐতিহ্য, এই ইলিশ রক্ষার জন্য পরিকল্পিত উপায়ে নদীতে ব্যাপক ভিত্তিক ড্রেজিং প্রয়োজন। আর আমি যেটা সর্বশেষ বলবো, চাঁদপুরের উন্নয়নের জন্য, আমাদের কাঙ্ক্ষিত উন্নয়নের জন্য যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন দরকার। আর সবশেষে একটি কথাই বলবো, আমাদের ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে এবং দেশের বাইরে চাঁদপুরের যে সমস্ত শিল্পপতি রয়েছেন, তারা যদি চাঁদপুরে একটি করে শিল্প প্রতিষ্ঠান করেন, আমার বিশ্বাস চাঁদপুর জেলায় কোনো বেকার থাকবে না। তো এইভাবে চাঁদপুরে অনেক বেশি উন্নয়ন করা সম্ভব বলে আমি বিশ্বাস করি। আমি শিল্পপতিদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা আপনাদের নিজ জেলা হিসেবে চাঁদপুরে অন্তত একটি করে শিল্প প্রতিষ্ঠান স্থাপন করুন। জি, জনাব ওয়াদুদ, বলুন আপনি কেমন দেখতে চাচ্ছেন আপনার এলাকাকে? আমার চাঁদপুরের নিয়ে অনেক স্বপ্ন। আমাদের চাঁদপুর একসময় ছিল ব্রিটিশ ইন্ডিয়ার, এটাকে বলে তো গেটওয়ে অফ ইন্ডিয়া, খুব পুরানো বন্দর এবং নদী বন্দরদের মধ্যে অন্যতম বন্দর কিন্তু চাঁদপুর। এই নদী বন্দরের উন্নয়নের ক্ষেত্রে ইতিমধ্যে আমরা অনেক কাজ করেছি। বাংলাদেশ ভারত মৈত্রী সমিতির মাধ্যমে চাঁদপুরের চেম্বারের উদ্যোগে এবং প্রশাসনের উদ্যোগে আমরা একটা যৌথভাবে মৈত্রী সমিতির আমন্ত্রণে ভারতীয় রাষ্ট্রদূত চাঁদপুর সফর করেছিলেন। সেখানে মতবিনিময় অনুষ্ঠানে ওনারা কথা দিয়েছিলেন যে চাঁদপুর নদী বন্দরকে উন্নত করে যে 7 সিস্টারের সাথে সারা পাক ভারত উপমহাদেশের একটা যোগাযোগ ব্যবস্থা স্থাপন করা যায়। সেক্ষেত্রে এটা উন্নত হলেই আমাদের সেখানে শিল্প, বাণিজ্য সকল ক্ষেত্রেই অনেক কিছু হবে, এবং সেই জন্য 1161 কোটি টাকা স্যাংশন আছে। কিন্তু আর কি কি প্রয়োজনীয়তা রয়েছে বলে মনে করছেন? এখন আমাদের এই নদী বন্দরটা উন্নয়ন হলেই, যেহেতু নদী বন্দর ভিত্তিক দেশ, ওইখানে আমাদের যে কথাগুলি আমাদের রহিম বাদশা এবং সাগর বলেছেন,
পর্যটনের জন্য আমাদের যথেষ্ট জি, জায়গা আমরা রয়ে আসলে গেছে আশা রাখি যে এই উন্নয়নগুলা জি। সহসাই হয়ে যাবে। তো এবং আপনাদের পর্যটনের জন্য তিনজনকে আমাদের অনেক যথেষ্ট ধন্যবাদ জায়গা জানাচ্ছি রয়েছে। আমাদের স্টুডিওতে আসার জন্য। আমাদের হাতে সময় একেবারেই শেষ। ঢাকার কাছেই আমাদের 60 মাইলে। দর্শক, বিবিএস কেবলস প্রসঙ্গ রাজনীতির আজকের আয়োজন এখানেই শেষ করছি। ভালো থাকুন সবাই, আপনার ধন্যবাদ মাধ্যমে সবাইকে। আমরা সকলকে